স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠ পূজার আনুষ্ঠানিকতা শুরু করার প্রক্রিয়া চলছে। আর এই খবর জানানোর জন্যই আমরা রাজধানী থেকে যুক্ত হব তানজিলা খান মিমের সঙ্গে। এছাড়া চট্টগ্রাম থেকে ফয়সাল করিম এবং ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ, আর পাশাপাশি আমাদের সঙ্গে খুলনা থেকে রয়েছেন নামিম চৌধুরী। তবে শুরুতে যেমনটা বলছিলাম, তানজিলা খান মিমের কাছে যাব। তিনি আছেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। মিম, ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা তো চলছে, তো জানতে চাই তার সবশেষ অবস্থায় পরিস্থিতি। অনেক আপনাকে, ফয়সাল করিম এবং রামিম চৌধুরী তিনজন সহকর্মীকেই জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। সকাল থেকে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এই অপেক্ষায় ভক্তরা এই ঢাকেশ্বরী মন্দিরে জড়ো হয়েছেন এবং 9টা নাগাদ শুরু হয়েছে ষষ্ঠীর দিনে যে বিহিত পূজা হয় সকালে, সেই বিহিত পূজার আনুষ্ঠানিকতা। আপনি যেমনটি বলছিলেন, বেলতলায় এই ষোড়শ উপাচারে ঘট স্থাপনের মাধ্যমে কিন্তু এই পূজাটি চলছে এবং কিছুক্ষণ পরপর চণ্ডীপাঠ হচ্ছে। শাস্ত্র অনুযায়ী যেহেতু পূজা হচ্ছে, চণ্ডীপাঠ, উলুধ্বনি, শঙ্খের আওয়াজ, ঢাকঢোলের আওয়াজ সবকিছু মিলিয়ে শারদীয় যেই আবহ, সেই আবহ পুরো মন্দির জুড়ে। আসলে ত্রিনয়নী দেবী পুরো বছর ঘুরে আবারও এসেছেন, ভক্তদের মাঝে অবস্থান করছেন। এই জন্যই তাকে আবাহন বা তাকে বরণ করে নেয়ার জন্যই কিন্তু এত সব আয়োজন। তবে এখনো পর্যন্ত কিন্তু দেবী দুর্গার পর্দা সরানো হয়নি, তাকে দেখতে পাননি এখনো পর্যন্ত ভক্তরা। এটি আসলে শাস্ত্র অনুযায়ী মন্দিরে মণ্ডপে ত্রিনয়নী দেবীর ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাস এবং আমন্ত্রণের পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এবং তারপর প্রাণ ভরে ভক্তরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন এবং আগামীকাল সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বিজয়া দশমীর মধ্য দিয়ে এই শারদীয় দুর্গোৎসব শেষ হবে। আগামী 4 দিনও বিভিন্ন আনুষ্ঠানিকতা থাকবে। তবে আজ যেহেতু প্রথম দিন, মন্দিরে কিছুটা ভক্ত সংখ্যা কম দেখা যাচ্ছে ঠিকই, তবে পুরোহিতদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন শাস্ত্রীয় রীতি মেনেই কিন্তু তারা সকল পূজার আয়োজন করেছেন এবং যারা আসলে ভক্তরা এই পূজার অংশগ্রহণ করতে চায় তারা কিন্তু ঠিক সকাল থেকেই এসে উপস্থিত হচ্ছিল। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ঢাক ঢোলের আওয়াজ, শঙ্খধ্বনি, চণ্ডীপাঠ করে এখানে বিহিত পূজা চলছে এবং ভক্তদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিল যে এই যে আগামী 4টি দিন এবং আজকে দিনটি সহ 5টি দিন তারা বিভিন্ন আচার্যের মধ্য দিয়ে কিন্তু এই পূজার সময়গুলো কাটাবেন এবং খুবই আনন্দের সঙ্গেই কিন্তু তারা এই প্রতিটি দিন তারা উদযাপন করবেন। তবে তাদের আসলে একটি প্রার্থনা থাকবে যেন এই যে নিজেদের জন্মভূমির মাটিতে তারা যেন নির্বিঘ্নভাবে প্রতিটি দিন সকলে মিলে আনন্দ করতে পারেন এবং প্রতিটি মন্দিরে মণ্ডপে যেন সম্প্রীতির সুর এভাবেই বাঁচতে থাকে সকলের হৃদয়ের মাঝে। এখন পর্যন্ত আমার কাছে অনেক এই ছিল ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে। চট্টগ্রাম থেকে সহকর্মী ফয়সাল করিমের কাছে জানতে চাই সেখানকার মন্দিরে মণ্ডপে ষষ্ঠীর কি আনুষ্ঠানিকতা চলছে সেই খবর। ধন্যবাদ মিম। আমরা ঢাকায় যেরকম পূজার যে আনুষ্ঠানিকতার সূচনা দেখছি, চট্টগ্রামে কিন্তু এখনো শুরু হয়নি। চট্টগ্রামের যে মণ্ডপগুলো আছে সেগুলোতে বিকাল থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, অর্থাৎ যে ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার যেই আনুষ্ঠানিক উদ্বোধন, সেটি কিন্তু আজকে বিকেল থেকে বিভিন্ন মণ্ডপে শুরু হবে এবং চট্টগ্রামের দক্ষিণ নালাপাড়ার একটি মণ্ডপে আছি এবং এই মণ্ডপগুলোতে এখন আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একেবারে যেই শেষ মুহূর্তের যে রং তুলির আঁচড় কিংবা যেই সাজানোর যেই আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো চলছে এবং আমরা আছি এমন একটি মণ্ডপে যেটি একটি থিম ভিত্তিক মণ্ডপ, যেখানে গুরুত্ব পেয়েছে রংকাই যে রাম লাবণের যে যুদ্ধ ছিল, সেই রাম রাবণের যুদ্ধটি এখানে তুলে ধরা হয়েছে। একটি ব্যতিক্রমী থিম এবং এই থিমের বিভিন্ন যে মূর্তিগুলো স্থাপন করা হয়েছে, যে প্রতিকৃতিগুলো দেখছি সেগুলো কিন্তু আসলেই অনেকটা দৃষ্টিনন্দন এবং এটি আসলে রাবণের একটি প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে, যেটি আমরা জানতাম যে 10 মাথার রাবণ, অর্থাৎ লঙ্কার কাণ্ডে বা লঙ্কার যে যুদ্ধ পৌরাণিকভাবে হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে এক ধরনের খুবই জনপ্রিয় একটি কাহিনী, যেই কাহিনীকে ভিত্তি করেই এই মণ্ডপটি সাজানো হয়েছে এবং এখানে এই কক্ষটিতে আসলে স্থান দেওয়া হয়েছে দেবী দুর্গা সহ অন্যান্য যেই যারা আছেন সনাতন ধর্মাবলম্বীদের যারা
দেবী দেবতা তাদেরকে এখানে ঠাঁই দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন যেই গ্রাম বাংলার ঐতিহ্য এবং বিভিন্ন যারা পূজা মণ্ডপ ঘিরে যে ধরনের আয়োজনগুলো থাকে, অর্থাৎ ঢোলের বাদ্য যারা বাজান, যারা পূজার প্রস্তুতি নেন, বিভিন্ন সাজসজ্জা করেন, তাদেরকেও কিন্তু এখানে ঠাঁই দেওয়া হয়েছে। এবং এটি আসলে একটি ব্যতিক্রমী আয়োজন এবং এখানে মূলত দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি একেবারে বাঁশ বেত থেকে শুরু করে পাট, এমনকি গাছের শেকলকেও কিন্তু এখানে পূজার মণ্ডপের যে উপাদান সেটি হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে সরব উপস্থিতি আছে। যাদের একেবারেই কোনো কাজ নেই তাদেরকে কিন্তু এখনও মণ্ডপগুলোতে যে প্রবেশ সেটি কিন্তু সীমিত রাখা হচ্ছে। এবং যারা মূলত এখানে পূজা মণ্ডপের সাজসজ্জায় জড়িত তারাই আপাতত আছেন এবং মূলত বিকেল থেকে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং চট্টগ্রামে নগরীতে মোট 292টি পূজা মণ্ডপ, পাশাপাশি পুরো চট্টগ্রাম জুড়ে চট্টগ্রাম জেলায় 1906টি পূজা মণ্ডপ রয়েছে এবং প্রত্যেকটি পূজা মণ্ডপ ঘিরেই বাড়তি নিরাপত্তা রয়েছে। এবং এর মধ্যে বেশ কিছু পূজা মণ্ডপ কিন্তু অধিক গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ, তিনি জানাবেন সেখানকার পূজার প্রস্তুতির সবশেষ। ফয়সাল, গতকালকে দেবী বোধনের মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের সূচনা হয় এবং আজকে মহাষষ্ঠী, এবং এই মহাষষ্ঠীতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্দিরে ধূপ ধুনো, কাঁসার ঘণ্টা, ঢাক ঢোল এবং দেবীকে সাজাতেই কিন্তু আসলে ব্যস্ত। এবং এখনও যেই মন্দিরগুলোতে দেবী দুর্গার প্রতিমা স্থাপন এখনো শুরু হয়নি সেগুলোতে সর্বশেষ সময়ের একটা প্রস্তুতি চলছে। এর মধ্যে ভক্তরা আসছেন, বিভিন্ন পূজা অর্চনা, চণ্ডীপাঠ থেকে শুরু করে ভোগ তৈরি নানান কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে। মূলত বোধন শব্দের অর্থটি হলো জাগরণ বা চৈতন্য প্রাপ্ত। শরৎকালের দুর্গাপূজায় এর বোধন করার বিধান রয়েছে। বিভিন্ন পুরাণ অনুসারে ভগবান রামচন্দ্র শরৎকালের স্বাক্ষর রাক্ষসরাজ রাবণকে বধের মধ্য দিয়ে দুর্গাপূজা করেন। তিনি অকালে এ বোধন করেন বলে এটি আসলে অকাল বোধন নামে খ্যাত। তবে বসন্তকালে চৈত্র মাসে যে দুর্গাপূজা বা বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় তাতে বোধনের প্রয়োজন হয়। সাধারণত দেবী দুর্গার বোধন হয় ষষ্ঠী সন্ধ্যায়, কিন্তু কিছু বছর যেমন এবার পঞ্জিকা নিয়মে দেখা যাচ্ছে যে ষষ্ঠী তিথি ক্যালেন্ডার অনুযায়ী বেশ রাত থেকেই শুরু হচ্ছে এবং এর পরের দিন বেশিক্ষণ সময় থাকছে না। তাই শাস্ত্রমতে যদি ষষ্ঠীর উপযুক্ত সন্ধিকাল না পাওয়া যায় তবে পঞ্চমীর দিন সন্ধ্যাতেই বোধন, আমন্ত্রণ ও অধিবাস করতে হয়। অর্থাৎ এবার ষষ্ঠী তিথি পুরোপুরি সন্ধ্যায় মিলছে না, তাই নিয়ম মেনে পঞ্চমী সন্ধ্যায় কিন্তু আসলে দেবী দুর্গার বোধন করা হয় এবং তিথির কারণে এমনটাই হচ্ছে। আজ রোববার দুর্গা দেবীর ষষ্ঠী কল্পারম্ভ বা ষষ্ঠী বিহিত পূজা এবং 5 দিনের এই উৎসব কিন্তু চলবে। যেহেতু আজকে মহাষষ্ঠী, এরপরে রয়েছে মহাসপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী। 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে, বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গা উৎসব শেষ হবে এবং এবার দেবী দুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে, আর দশমীতে মর্তলোকে ছাড়বেন দোল বা পালকিতে চড়ে দেবী দুর্গা। এবং যেটা বলা হচ্ছে এবার ময়মনসিংহের 781টি মন্দিরে কিন্তু জেলায় আর কি শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং পাশাপাশি সিটি কর্পোরেশন এলাকা ময়মনসিংহে 88টি মন্দিরে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবং গতকালকে রাত্রে মৎস্য পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি ময়মনসিংহের সিটি কর্পোরেশন এলাকার বেশ কয়েকটি মন্দির তিনি পরিদর্শন করেন এবং আজকে আমরা যে মন্দিরটিতে রয়েছি এটি মূলত শ্রী শ্রী দশভুজা বিগ্রহ মন্দির। এছাড়া পাশে দুর্গাবাড়ি মন্দির রয়েছে এবং সেই সাথে বিভিন্ন যে মন্দিরগুলো রয়েছে একেবারে জেলা থেকে শুরু করে সিটি কর্পোরেশন এলাকা থেকে শুরু করে বিভিন্ন যে উপজেলা পর্যায়ে যে মন্দিরগুলো রয়েছে সব মন্দিরগুলোতে আসলে একেবারে শেষ সময়ের প্রস্তুতি চলছে। ভক্তরা আসছেন এবং ভক্তরা পূজা অর্চনার মধ্য দিয়ে এই আজকেই মূলত ষষ্ঠী পূজার মহাষষ্ঠীর মধ্য দিয়ে আসলে শারদীয় দুর্গা উৎসবের সূচনা হচ্ছে এবং যতই বেলা গড়াবে ভক্তরা আসবেন এবং নানান আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে। তো সব মিলিয়ে ময়মনসিংহে এখনও মহাষষ্ঠীর আয়োজন সম্পূর্ণ চলছে। এবার আমরা আসলে খুলনায় যাব, খুলনায় সেখানে মহাষষ্ঠীর কী আয়োজন সেই খবর জানাবেন রামিম জানাবেন আসলে মহাষষ্ঠীর কী আয়োজন রয়েছে খুলনায়। আসলে আজকে কিন্তু ষষ্ঠী, মহাষষ্ঠীর যে পূজা সেটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমরা সকাল থেকে বলছিলাম যে মহাষষ্ঠীর যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল 8টার পর থেকেই চলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যে মন্দিরটি রয়েছে মন্দিরের কিন্তু ভক্ত অনুরাগীরা এসে ভিড় করেছেন। এখানে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে সকাল 9টার পর থেকেই।
এখানে কিন্তু ভক্তরা আসতে শুরু করেছেন 9টার আগে থেকে। এখানে এসে কিন্তু ভক্তরা জড়ো হয়েছেন। তারপরে আস্তে আস্তে এই যে পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে প্রথমে পূজা হচ্ছে, পূজার পরে প্রার্থনা হবে, তারপরে কিন্তু এখানে অঞ্জলি প্রদান করা হবে। আর কিছুক্ষণ পরে কিন্তু এই পূজা শেষ হবে। পূজা শেষ হওয়ার পরেই প্রার্থনা এবং অঞ্জলির যে কার্যক্রম সেটি কিন্তু চলবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় পূজা কিন্তু এই দুর্গাপূজা, এবং দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটির কিন্তু এই ষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে। এবং এই ষষ্ঠীতে কিন্তু আমরা যতদূর দেখতে পেয়েছি যে সকালে কিন্তু এখানে পুরোহিত এসেছেন, এসে কিন্তু এখানে দেবী দুর্গার যে প্রতিমা ছিল সেখানে কিন্তু প্রতিমাতে এসে কিন্তু তারা পূজা শুরু করেছেন। এবং তারপরেই কিন্তু যে পূজাটিকে বলে বিহিত পূজা, এবং পূজার পরেই কিন্তু এখানে আমরা দেখেছি যে ভক্ত অনুরাগীরা যারা ছিলেন তারা প্রার্থনা করছেন, প্রতিমাতে এসে কিন্তু তারা প্রণাম করছেন এবং তারা কিন্তু প্রার্থনা করছেন যে এই যে শান্তি শৃঙ্খলা যেন সারা দেশে বজায় থাকে, এমন কথা কিন্তু তারা বলছেন। এখানে আমরা অনেক ভক্ত অনুরাগীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত দেবী দুর্গা কিন্তু আসেন শান্তির প্রতীক হয়ে, এবং এই শান্তির যে প্রতীক সেই শান্তির প্রতীক কিন্তু প্রতি বছরই হয়ে আসেন তিনি। এবং সাধারণ মানুষের একটি চাওয়া যে সারা দেশে এবং সারা পৃথিবীতে যেন এই শান্তি বজায় থাকে। উলুর ধ্বনি আর ঢাকের তালে তালে কিন্তু পূজা চলছে। এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ভক্ত অনুরাগী যারা ছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছেন, এবং বেলা 11টা পর্যন্ত এই যে পূজা রয়েছে এই পূজাটি কিন্তু চলবে। এখানে পুরো খুলনাতে কিন্তু 980টি পূজা মণ্ডপ রয়েছে, সেখানে পূজা হচ্ছে, এবং মূল শহরে 120টি পূজা রয়েছে। সব মিলিয়ে বললে চলে যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু খুব সুন্দর করেই শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে পূজার সবশেষ খবর। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও।